স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সাথে আছে আমি খালেদ মহিউদ্দিন। আবার আলোচনা কেন্দ্রে চলে আসছে ফুলবাড়ির কয়লা খনি। সরকারের বিশেষজ্ঞ কমিটি এই খনি থেকে উন্মুক্ত পদ্ধতিতেই কয়লা উত্তোলনের পক্ষে মত দেওয়ার বিষয়টি প্রায় চূড়ান্ত করেছে। 16 জনের কমিটির 14 সদস্যই পক্ষে মত দিয়ে প্রতিবেদনে সই করেছেন বলে জানা গেছে। 6 বছর ধরে বিতর্ক ঘিরে রেখেছে ফুলবাড়ির কয়লা খনিকে, কিন্তু কয়লা তোলার ব্যাপারে ইতিবাচক কোনো সমাধান আসেনি। উন্মুক্ত পদ্ধতির বিরোধিতাকারীরা অনেকদিন ধরে বলে আসছেন ভূগর্ভস্থ পদ্ধতির কথা। এশিয়া এনার্জির প্রস্তাব অনুসারে চললে পরিবেশে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন তারা। আর এলাকার লোকজনের মধ্যে রয়েছে ভিটামিটি হারানোর ভয়। এসব নিয়ে আজকের বাংলাদেশে আমরা খুঁজব কিছু প্রশ্নের উত্তর। কয়লার সঠিক ব্যবহার নিশ্চিত করতে সরকার সত্যিই কতটা আন্তরিক? উন্মুক্ত পদ্ধতি কয়লা উত্তোলন নিয়ে আশঙ্কার কারণ কি? বিশেষজ্ঞ কমিটি উন্মুক্ত পদ্ধতির কোন সুবিধাগুলো আমলে নিয়েছে? জ্বালানি ব্যবহারের সিদ্ধান্ত অর্থনৈতিক না হয়ে কেন রাজনৈতিক হয়ে যাচ্ছে? জানিয়ে রেখে আজকে বাংলাদেশের মতামত প্রশ্ন পাঠাতে SMS পাঠাতে পারবেন ইমেল করতে, লিখতে পারবেন ফেসবুক ও টুইটারেও। এসব বিষয় নিয়ে আলোচনা করতে আজ আমাদের স্টুডিওতে আছেন পেট্রোবাংলা চেয়ারম্যান ডক্টর হোসেন মনসুর, আছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি জনাব মুজাহিদুল ইসলাম সেলিম, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডক্টর ইজাজ হোসেন এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। স্বাগত আপনাদের। জনাব হোসেন মনসুর, কয়লা সম্পদের ব্যবহার নিয়ে আমরা অনেক কথা শুনেছি। আপনি পেট্রোবাংলার চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর থেকে এই সম্পদটা যাতে ব্যবহার করা যায় তা নিয়ে কি করা হয়েছে যদি একটু বলেন, আপনার আমলের কথা। কয়লা তোলা সেটা কিন্তু জোট সরকারের আমলে একটা তারা পদক্ষেপ নিয়েছিলেন এবং ফুলবাড়ি কয়লা ক্ষেত্রে এশিয়া এনার্জির মাধ্যমে তারা উত্তোলনের জন্য তারা অগ্রসর হয়েছিলেন। সেখানে একটা দুর্ঘটনা ঘটে এবং 3টি তাজা প্রাণ ঝরে যায়। সেখানে বড় ধরনের আন্দোলন গড়ে ওঠে। কিন্তু সেই সময় যখন এশিয়া এনার্জি কয়লা তোলার পরিকল্পনা গ্রহণ করে, তখন কিন্তু কয়লা ব্যবহারের সেই ধরনের তাদের কোনো পরিকল্পনা ছিল না যে ওই কয়লা দিয়ে কয়লা তুলবে। কারণ কয়লা তুলে কি করবে, যে সেটা ওই যে পরিমাণ কয়লা উত্তোলন করা হবে সেটা ব্যবহার করার মতো অবকাঠামো নির্মাণ না করে যদি উন্মুক্ত পদ্ধতিতে প্রতি বছর, যদি 6 বছর আগের কথা শুনছি আমি বলি, তারপরে আপনি 6 বছর আগের কথা তো সালটা যদি একটু বলতেন। 2006 সাল ওই ঘটনাটা যে ঘটলো, দুর্ঘটনাটা যেটা বললেন 2006 সাল। জি স্যার। তো তখন যদি কয়লা তুলতো তাহলে কয়লা রপ্তানি ছাড়া কোনো বিকল্প ছিল না। বাংলাদেশে জ্বালানি সংকটে ভুগছে এবং বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা আমাদের সুনিশ্চিত করা দরকার। সুতরাং কয়লা রপ্তানি করা যাবে না এবং দেশের কয়লা দেশে ব্যবহার করা হবে, সেই পরিকল্পনা নিয়েই কয়লা উত্তোলনের জন্য অগ্রসর হতে হবে। এবং সেটা অগ্রসর হওয়ার জন্য যে উন্মুক্ত পদ্ধতিতে তো সব তোলা যাবে না, কারণ সকল স্ট্রাকচার বা সকল স্তরগুলো কিন্তু উন্মুক্ত পদ্ধতিতে কয়লা তোলে উপযোগী নয়। বড়পুকুরিয়া উত্তর এবং ফুলবাড়ি আছে, সেটাও কিন্তু মাটির বেশ গভীরে এবং তার উপরে কয়েকটি পানি স্তর আছে এবং এই কয়লা যেখানে আমরা তুলো ফানেলের মতো নিচে যাইতে হবে এবং প্রচুর উর্বর জমি নষ্ট করতে হবে এবং সেখানে লক্ষাধিক লোক সেখানে রিহ্যাবিলিট করতে হবে এবং ওর উপরে আছে পানির স্তর, যেটা ওই স্তর দিয়ে মরুয়ায়নের বা ডিজার্টিফিকেশনের একটা সম্ভাবনা আছে। এই সকল বিষয়ে পর্যালোচনা করে সরকার পদক্ষেপ গ্রহণ করবে। কিন্তু যদি কোনো উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনন করতে হয় তাহলে ঠিক সেইভাবে একই সময়ে কয়লা ব্যবহারের জন্য পাওয়ার প্ল্যান্ট নির্মাণেরও প্রস্তুতি গ্রহণ করতে হবে। শুধু একদিকে কয়লা উৎপাদনের জন্য যে প্রচুর পরিমাণে বিনিয়োগের দরকার, অর্থের দরকার, এবং অন্যদিকে বৈদ্যুতিক প্ল্যান্ট বা ব্যবহার বাড়ানোর জন্য প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্ট দরকার। সেই রকম অর্থনৈতিক সামর্থ্য নিয়েই সরকার পরিকল্পনা গ্রহণ করবে। হঠাৎ করে এখন কয়লা তুলতে গেলে আমরা কয়লা তুলতে পারবো না, কারণ কয়লা তুলে যদি সেটা ব্যবহার না করা যায়
স্যার আপনি তাহলে তো তো ঠিক স্যার, আপনি তো সেভাবে করা অনেকগুলি যাবে। বিষয় বললেন যে আমাদের অবকাঠামোর কথা বললেন, আমরা কয়লাটা তুলে আমরা বাস্তব যে কি করব, কথাগুলো বললাম, কয়লা তুলে আমরা কিভাবে ব্যবহার করব সেগুলি এই কথা বলেন। বাস্তব কথাগুলো বললাম। এই পরিকল্পনা আপনি এখনো বলছেন যে করবে, কবে করবে স্যার? পরিকল্পনা এটা তো করার পরে তো সময়টা পরিকল্পনা করার জন্য যথেষ্ট স্টাডি দরকার আছে। মানে যেমন কবে যে আমরা কি উপরে, একটা ডেট পাইতে না পারি না স্যার? ডেট তো আমরা তো অগ্রসর হচ্ছি। যেমন কি সেই উপরে যে অগ্রসরতার কথা জানতে অগ্রসরের চাচ্ছি। কথা বলছি, যে উপরে যে পানি স্তর আছে, এই পানি ওয়াটার ম্যানেজমেন্ট এটা সবচেয়ে বড় সমস্যা। যে ওখানে কয়লা তুলতে যে যদি আশেপাশে যদি ডিজার্টিফিকেশন হয়, যদি মরুভূমিতে পরিণত হয়, এখানে থিকলি পপুলেটেড এরিয়া যদি পানি সংকটে ভোগে, এবং উপরে যে উর্বর জমি যদি সেখানে কাল্টিভেশন না হয়, এই বিষয়গুলো সরকারের পরিকল্পনা গ্রহণ করার আগেই পর্যালোচনা করে দেখতে হবে। এবং তার জন্য আমরা একটা কনসাল্টিং ফার্মকে দিয়েছি যে কিভাবে ওয়াটার ম্যানেজমেন্ট হবে, এবং রিয়েলি ওই যে পরিমাণ পানি ওই সাইড দিয়ে আসবে সেটা ম্যানেজ করা যাবে কিনা, এবং গেলে কতটুক সেটা কোন জায়গায় ড্রেন করা হবে, এই বিষয়গুলো পর্যালোচনা করে তারা একটা রিপোর্ট দিবে। কারণ একটা খনি করার জন্য ওই ধরনের ঘনবসতিপূর্ণ এলাকায় কয়লা খনি করতে হলে সার্বিক বিষয় বিবেচনা নিয়ে সরকার পরিকল্পনা গ্রহণ করবে। স্যার আমি আপনার কথা দিয়ে যা বুঝতে পারলাম স্যার, এটা আমার ভুল হতে পারে, কিন্তু আমি বুঝতে পারলাম যে স্যার, আসলে কোনো কিছুই এখন পর্যন্ত করা হয়নি। হঠাৎ করে কিছু হবে না। না মানে হঠাৎ তো স্যার 6 বছর টাইম। না, বাংলাদেশ চায় যে মানে আল্লাহ তাআলা যখন বলে কুন তখন তৈরি হয়, আর যখন আল্লাহ তাআলা যখন বলে ফায়াকুন তখন মারা যায়। এবং বাংলাদেশের এই জাতীয় প্রত্যাশা ওই রকমই, যে জাতির জন্য কে 3.5 বছরের মাথায় যে জাতি হতে 1997 পারে, সালে সেখানে তাদের প্রত্যাশা হঠাৎ করেই আসে, এবং সেটা তখনই সেটা পূরণ আমি একটু করতে জনাব হয়। মুজাহিদুল ইসলাম সেলিম আপনার সহায়তা চাইবো যে 1997 সালে শেষ কয়লা খনি আমাদের আবিষ্কার করা হয়েছে। এই দুই একটা বিচ্ছিন্ন এবং খুবই বিভ্রাটপূর্ণ বড় প্রক্রিয়া ব্যবহার করা ছাড়া আমরা এখন পর্যন্ত যেটা ব্যবহার করতে পারলাম না। একজন রাজনীতিবিদ, একজন অর্থনীতিবিদ হিসেবে আপনি বিষয়টা কিভাবে দেখেন? না, আমাদের গোটা বিষয়টা হলো আমাদের জ্বালানি নিরাপত্তা নিয়ে জড়িত, এবং সেই বিষয়টাকে আমাদের বিবেচনা করতে হবে যে জনগণের কল্যাণে আমরা কোন উপযুক্ত নীতি নিয়ে অগ্রসর হলে সেটা আমাদের লক্ষ্য সিদ্ধির ব্যবস্থা করবে। এখন জনগণের কল্যাণ করতে যেয়ে আমরা যদি এমন কোনো পদ্ধতি ব্যবহার করি বা এমন কোনো উপাদান ব্যবহার করি যেটা জনগণের কল্যাণের পরিবর্তে অকল্যাণ সাধন করে, তাহলে পরে নিশ্চয়ই সেটার মূল উদ্দেশ্যটা ব্যাহত হয়ে যায়। সুতরাং কোশ্চেনটা কেবলমাত্র আপনি অ্যাকাউন্টেন্সের হিসাব দিয়ে যে কত টাকা লাভ হলো, কত টাকা ক্ষতি হলো, এবং সেটা দিয়ে জনকল্যাণ অটোমেটিক্যালি হয়ে যাবে, নিশ্চয়ই এইভাবে ভাবার কোনো অবকাশ সেলিম নেই। আমি ভাবছি না, আমি ভাবতে চাচ্ছি হচ্ছে যে আমরা এটা ব্যবহার মানে এরকমই কি রাখাটা আমাদের জন্য ঠিক হয়েছে যে 97 সাল থেকে আজকে 2012-15 বছর ধরে এটা এই অবস্থায় আছে, এটা আমাদের জন্য ঠিক হয়েছে কিনা? আমাদের কিন্তু কোনো অগ্রসর কোনো কিছুতেই আমরা হই না। আর আপনি মানে ডক্টর হোসেন মনসুরও বললেন, আপনিও বলছেন যে এটা নিয়ে একটি গবেষণা করতে হবে বা পর্যালোচনা করতে হবে। সেটা কবে করা হবে বা কাকে আমরা বিশ্বাস করবো? অনেক ধরনের গবেষণা পর্যালোচনা আমরা দেখছি, না, অনেক ধরনের আপনি বিষয়। যদি এই যে সময়কালটা চিহ্নিত করলেন, জি। সেইখানে জটিলতাটা সৃষ্টি হলো যখন নাকি ফুলবাড়িয়াতে মানে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের জন্য যখন এশিয়া এনার্জি একটা ধরে বসে থাকলো, এবং সেটা করার জন্য তারা নানা জায়গায় নানাভাবে কাঠকড় পুড়িয়ে নানা মহল এবং লবি সৃষ্টি করে এটার পক্ষে ওকালতি করা শুরু করলো, এবং সেইটা জনগণের কল্যাণের পরিবর্তে অকল্যাণ বয়ে আনবে। এই কারণেই কিন্তু এই পদ্ধতিটার বিরুদ্ধে একটা তীব্র আন্দোলন গড়ে ওঠে। জনগণের কল্যাণটা কিসে হবে সেটা কি স্যার আমরা নিশ্চিত করতে পারছি সেলিম ভাই? জনগণের কল্যাণটা কিভাবে হবে? নিশ্চয়ই এটা তো স্বাভাবিক জ্ঞান বুদ্ধি দিয়ে আমরা বুঝতে পারবো যে আমরা কয়লা উত্তোলন করলাম, কেন কয়লা উত্তোলন করতে গিয়ে আমাদের দেশবাসীর একটা বিরাট অংশ তারা বাস্তুচ্যুত হয়ে গেল, কিংবা আমরা যে কয়লা উত্তোলন করলাম তার শতকরা 96% বিদেশে রপ্তানি করে দিল এশিয়া এনার্জি, এবং আমাদেরকে মাত্র 4 ভাগ বা 6 ভাগ আমাদেরকে রয়্যালটি হিসাবে প্রদান করলো। তাহলে পরে তো এইগুলোকে হিসাব করে আমার দেখতে হবে যে ওই এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে কি লাভবান হচ্ছে, এবং সামগ্রিকভাবে দেশের জনগণ লাভবান হচ্ছে কি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং এইগুলোর সঙ্গে আরো অনেক প্রশ্ন জড়িত। আপনার জ্বালানির ব্যাপারটা তো খালি কয়লা নির্ভর না, আমাদেরকে অনেক বহু ধরনের উপকরণ এবং উপায় সেগুলো হয়তো আমাদের অনুসন্ধান করা একান্তভাবে প্রয়োজন, এবং কোনটা অধিকতর নিরাপদ, কোনটা অধিকতর আমার পরিবেশ বান্ধব, এবং কোনটা আমাদের দেশের জন্য উপযুক্ত। কয়লার ক্ষেত্রে যদি আমরা বলি,
তাহলে কয়লার যে গুণ মান সেটা আমাদের দেখতে হবে, কতটা পরিবেশ দূষণ হচ্ছে সেটা আমাদেরকে দেখতে হবে। তারপরে কোন পদ্ধতিতে আমি কয়লা উত্তোলন করলে আমি সেই কয়লাটাকে উপযুক্তভাবে জনগণের জন্য ব্যবহার করতে পারবো, সেই জিনিসগুলো করতে হবে। কিন্তু যখন নাকি আমরা সনাতন পদ্ধতির পরিবর্তে একটা বিরাট লোভনীয় প্রস্তাব নিয়ে বলা হলো যে আমরা যদি উন্মুক্ত পদ্ধতিতে করি তাহলে পুরা কয়লাটা আমরা উঠিয়ে আনতে পারবো, সুতরাং সমস্ত কয়লা উঠিয়ে আনতে পারলে আমাদের লাভ বেশি হবে। কিন্তু এইটা করতে গিয়ে দুইটা ঘটনায় বিতর্কের জন্ম দেয়। একটা হলো যে ওই এলাকার পরিবেশ ধ্বংস হয়ে যাবে, দ্বিতীয়ত সব কয়লা আমি উঠালাম ঠিকই, কিন্তু তার মাত্র শতকরা 6 ভাগ যদি আমাদের দেশ পায় তাহলে পরে ভূগর্ভস্থ পদ্ধতিতে আমি হয়তো 12% তুলতে পারছি, তো সেটা তো এই 6%-এর চেয়ে ন্যাচারালি অনেক বেশি। সুতরাং এই বিতর্কগুলো ভূগর্ভস্থ পদ্ধতিতে আমরা তুলতে পারছি কিনা সেটা অবশ্য ডক্টর হোসেন মনসুর আরো বলবেন। আমি একটু অধ্যাপক ইজাজ হোসেনের কাছে জানতে চাইবো যে সরকারের যে বিশেষজ্ঞ কমিটি সেটিতে আপনিও ছিলেন, কিন্তু আমরা শুনেছি যে আপনি এর কোনো বৈঠকেও যাননি। আপনি কি একটু আমাদের বলবেন যে মানে এবং মুজাহিদুল ইসলাম সেলিম এবং হোসেন মনসুর যা বললেন সেই পরিপ্রেক্ষিতে যদি আপনি কয়লা নিয়ে একটু বলতেন। দেখেন, আমরা যদি বিষয়টাকে একটু অন্যভাবে দেখি, যে ওখানকার যে বাসিন্দারা আছে, যে কথা বলা হলো, আমি যদি এইভাবে প্রশ্ন করি আপনাকে ওনাদেরকে, যে তারা যদি কালকে রাজি হয়ে যায় যে তারা এটাতে সম্মতি দিচ্ছে অ্যান্ড দে উইল বেনিফিট সেভাবে, তাহলে ওনারা কি এই উন্মুক্ত পদ্ধতি সাপোর্ট করবেন? তাহলে আমরা যদি লক্ষ্য করি, যখন এই গোলমালটা আরম্ভ হয়েছিল তখন কিন্তু এশিয়া এনার্জির সাথে তখন কিন্তু এই পরিবেশে আমি একটা ব্যক্তিকেও তখন ওই যে ভূগর্ভস্থ যেটা ইয়ের কথা তখন শুনি নাই, কেউ শোনে নাই। হ্যাঁ, তার মানে ধীরে ধীরে এটাকে মানে যতভাবে এটাকে মানে বিলম্বিত করা যায় কিংবা এটাকে না করা যায় সেরকম সব জিনিসপত্র বার করা হচ্ছে। হ্যাঁ, তাহলে আমাদের দেশের এত সুন্দর একটা একটা আমাদের কিন্তু জনাব মুজাহিদুল ইসলাম সেলিম যেটি বলছিলেন যে আমরা যদি 6% রয়্যালিটি পাই মানে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনন করে, তাহলে আমরা ভূগর্ভস্থ পদ্ধতিতে খনন করে আমরা 10% কয়লা এক্সট্রাক্ট করলে আমাদের অসুবিধা কি? না, ওই যে বিষয়টা যে একসময় যে এটা এক্সপোর্ট হয়ে যাবে ওটা তো এখন একেবারে নাই, ওই ইস্যুটা তো এখন আসছেই না। আমরা এখন এক্সপোর্টের কথা সবাই ভুলে গেছি। তখন ডক্টর হোসেন মনসুর যে কথাটা বললেন যে আমাদের তখন ডিমান্ড ছিল না, একটা বিরাট অংশ এক্সপোর্ট হয়ে যাবে, সেই ভয়টা তো এখন মোটেই নাই। এখন আমরা সম্পূর্ণটুকু আমরা দেশে অ্যাবজর্ব করতে পারবো। 6% আমরা রয়্যালটি হিসাবে ফ্রি পাবো, আর বাকি যেটা আমাদেরকে কিনতে হবে, সেই প্রাইসটা কত হবে সেটা কখনোই বলা হয় নাই স্পষ্টভাবে, বাট ওইটা খরচার উপরে ডিপেন্ড করবে। এইটা আমাদের ধারণা যে অবশ্যই এটা $90 নিচে হবে, কোনোভাবে এটা $90 উপরে যেতে পারে না। যেসব হিসাব টিসাব আছে $80 হতে পারে, $70 হতে পারে। জি, তাহলে আমরা যদি লক্ষ্য করি যে আমাদের এই যে সিচুয়েশনটা, এইটাকে আমরা অনেক মানে অবজেকশনেবল যেসব জিনিসপত্র হতে পারে সেসব জিনিস টেনে টেনে নিয়ে আসছি। এই যে পানির ব্যাপারটা আসলো, আমি যদি বলি যে আমাদের এই বড় যেই ক্রপটা, সারা দেশ এখন আমরা ইরিগেটেড এগ্রিকালচারে চলে গেছি। মাটির নিচের পানির সাথে মরীকরণের যদি কোনো কানেকশন থাকে, তাহলে আমি এটাকে একটা টোটালি একটা পলিটিক্যাল কথাবার্তা। এই পানি অনেক নিচে, এই পানি ওইখানে ওই যে সারফেসের যে প্রোডাক্টিভিটি এটার সাথে কোনো সম্পর্কই নাই। অবশ্যই যদি আমরা পানি ড্র করি তাহলে যেটা হবে, কারণ এই মাটির নিচে যে পানিটা আছে সেটা তো আমরা দিয়ে তুলি, পাম্পিং করে তুলি, তারপরে সেই পানি দিয়ে আমরা ইরিগেশন করি। ডক্টর ইজাজ হোসেন, আমার একটু জি জি আমার জানতে ইচ্ছা করে যে আপনি একটা বিশেষজ্ঞ মতামত দিচ্ছেন, আরেকজন বিশেষজ্ঞই সম্পূর্ণ বিপরীত ধর্মী একটা মতামত দিচ্ছেন। এইটা মরীকরণের কথাটা একদম রিসেন্ট, এই ডেজার্টিফিকেশনের কথাটা একদম নতুন করে সংযোজন করা হয়েছে। এখন আপনি যদি কোনো কিছু না করতে চান তাহলে অনেক রকম অজুহাত দেখাতে পারেন। তো আমি করতে চাইবো না কেন, এটা আমার 1 মিনিট থেকে আমরা চাচ্ছি না কেন? আপনার এখানে ইট ইজ বিকাম এ টোটালি পলিটিক্যাল এজেন্ডা। পলিটিক্যাল এজেন্ডাতে এটা না করলে পলিটিক্যালি কি সুবিধা আমি পাবো? কারণ এখানে দেয়ার আর পিপল যারা ওখানকার এই ইস্যুটাকে একটা পলিটিসাইজ করেছে, তারা দেশের এনার্জি সিকিউরিটিকে অন্যভাবে দেখে। আমরা তো অনেক ডিসিশন এরকম নিয়েছি যে ডিসিশনটা চূড়ান্তভাবে আনপপুলার
না হয়েছে? আমরা খুব কমই নিয়েছি, খুব কমই ওরকম যমুনা সিদ্ধান্ত- ব্রিজ যমুনা ব্রিজ কি করে আনপপুলার সিদ্ধান্ত হয়? কিছু অনেক লোকের- অনেক লোক বাস্তুচ্যুত হয়েছে। That- ডক্টর ইজাজ হোসেন, আপনার কাছে বিরতির আগে জানতে চেয়েছিলাম যে আপনি কমিটির সদস্য হওয়া সত্ত্বেও সেই কমিটির বৈঠকগুলিতে কেন অংশগ্রহণ করেন নাই? কারণ আমি মনে করি যে তারা নতুন কিছু দিতে পারবে না, এবং আমি যতটুক সংবাদ পেয়েছি যারা যা যা দিয়েছে তেমন নতুন কিছু দেয় নাই। আমাদের এর আগে পাটওয়ারি কমিটি ছিল, তার আগের কমিটি ছিল, সবাই মোটামুটি যেটা বলেছিল আমি মোটামুটি সাপোর্ট করি যে একটা ট্রায়াল বেসিসে একটা খনি করা হোক, তাতে আমরা দুইটা জিনিস দেখতে পারবো, যে আমাদের ভূগর্ভস্থ করার কত সমস্যা আর পানির সমস্যাটাও দেখতে পারবো। এবং আমি এমন একটা সাজেশন দিয়েছিলাম যে ফুলবাড়িতে আমরা ওরকম একটা অত বড় না, একটা পাঞ্চ করে আমরা দেখি কিরকম পানি আসে, কত দূর থেকে পানি আসে। একটা টেকনিক আছে, ডাই দিয়ে করা হয়। হ্যাঁ, আপনি যদি দূরে একটা রং দেন, সেই রঙের ডাইটা কত দূর থেকে আসে। এখানে আমি একটা টক শোতে শুনেছিলাম, আই থিঙ্ক প্রফেসর আনু মোহাম্মদ বলেছিল যে 25 কিলোমিটার দূর থেকে পানি চলে আসবে। তাহলে 25 কিলোমিটার যদি আমরা করি, এটা বিশাল জায়গা, ওখান থেকে পানি সব চলে আসবে। আমি বিশ্বাস করি না 25 কিলোমিটার থেকে পানি আসতে পারবে, কিন্তু এটা আমার বিশ্বাসের কথা না। আমরা এটা এক্সপেরিমেন্ট করে, আমরা কনসালটেন্ট লাগাই, আমরা এগুলো করতে পারি। এগুলো আমরা কিন্তু কিছু করি নাই, আমরা শুধু কথাই বলে যাচ্ছি। এই যে 3 বছর আমরা এখানে অনেক কিছু করতে পারতাম, বাট এখন যদি সরকার একটা সিদ্ধান্ত নেয় যে নর্থ বড়পুকুরিয়ায় তারা একটা ওপেন কাস্ট মাইন করবে একটা ট্রায়াল বেসিসে দেখার জন্য, আমি এটাকে সাপোর্ট করি। আমরা অনেক কিছু করতে পারতাম। এই প্রসঙ্গে ডক্টর হোসেন মুসারকে শুনবো। একটু জোনায়েদ সাকি, আপনার কাছ থেকে শুনি যে তেল, গ্যাস, কয়লা, বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি কয়লা নিয়ে কি করতে চায় এবং কিভাবে, বা কয়লাটি কি করতে চায়? সংক্ষেপে ইতিমধ্যে তো কয়েকটি আলোচনা হয়ে গেল, আমি ওই আলোচনার রেস ধরেই আলোচনাটা ঢুকি আর কি। একটু আগে প্রফেসর ইজাজ বললেন যে এটা একটা রাজনৈতিক বিষয় হয়ে গেছে, এবং যারা ওখানে তাদেরকে ফুলবাড়ির লোকজনকে পলিটিসাইজ করা হয়েছে, কিংবা তারা যারা আন্দোলন করছেন, আমি ঢুকছি যে আন্দোলন যারা করছেন তারা একটা অন্যভাবে দেখেন। আমি অবশ্যই বলবো যে প্রযুক্তি কিংবা ইত্যাদির একটা রাজনৈতিক ব্যাপার আছে, কোনো কিছুই রাজনীতির বাইরে নয়। সেদিক থেকে এই প্রযুক্তি ব্যবহার, সমস্ত কিছু কয়লা কিভাবে ওঠা হবে, এটা রাজনৈতিক বিষয়ের বাইরের ব্যাপার না। এবং আমরা অবশ্যই যারা তেল গ্যাস নিয়ে আন্দোলন করছেন, তারা জ্বালানি নিরাপত্তা, জ্বালানির প্রশ্নটাকে অন্যভাবে দেখছেন, একটা অন্য রাজনৈতিক আদর্শিক জায়গা থেকে দেখছেন। প্রথম প্রশ্ন যেটা আপনি করেছেন যে আমরা কিভাবে করতে চাই, সেই প্রশ্নটা আগের প্রশ্নের সাথে রিলেটেড, যে কয়লা নিয়ে এই 12 বছরে 15 বছরে কিছু হলো না কেন। আমরা কিন্তু তেল গ্যাস কমিটি থেকে সবসময় বলেছি, আমাদের দল থেকেও, জাতীয় কমিটির পক্ষ থেকে সবসময় বলে আসছি যে আমাদের জ্বালানি নিরাপত্তার প্রশ্নটাকে সর্বাগ্রে বিবেচনা করতে হবে, এবং বর্তমান বিশ্ব পরিস্থিতিতে জ্বালানি একটা রাজনৈতিক বিষয়। এবং কয়লা নিয়ে আমরা কি করতে চাই, তাহলে কয়লা নিয়ে যেটা করতে হবে, আমাদের প্রথমত আমাদের জাতীয় সক্ষমতা বিকাশ করা দরকার, আমাদের নিজস্ব প্রতিষ্ঠান গড়ে তোলা দরকার। কোল বাংলা করার প্রস্তাব জাতীয় কমিটি দিয়েছে, তাহলে প্রতিষ্ঠান গড়ে তোলো, প্রতিষ্ঠানের জন্য দক্ষ জনশক্তি গড়ে তোলো, এবং কিভাবে আমাদের পরিবেশ, প্রকৃতি, বাস্তবতা অনুযায়ী আমরা এই কয়লা তুলে আমাদের জনগণের কল্যাণে ব্যবহার করতে পারি, তার নীতি আমাদের নিতে হবে। এখন আমরা কোল বাংলা করলাম না, আমাদের দক্ষ জনশক্তি করলাম না, আমাদের বাস্তবতাকে বিবেচনায় নিলাম না, কেবলমাত্র বহুজাতিক একটি কোম্পানির মুনাফা দেখার জন্য আমরা সমস্ত নীতি প্রণয়ন করতে লাগলাম, সেটা আমাদের দেশের উপকারে আসবে না। একটু আগে আলোচনা হয়েছে, আমি সংক্ষেপে কয়েকটা জিনিস বলি। যেভাবে পানির স্তর আছে, অন্য বিষয়গুলো যদি বাদও দেই, এই পানি মেনটেন করার অবস্থা নাই। ফুলবাড়ি 200 থেকে 300 মিটার, বড়পুকুরিয়া 100 থেকে 200 মিটার নিচে। ভারতেও যে উদাহরণগুলো দেওয়া হয়, 100 মিটারের উপরে কোন জায়গায় তারা ওপেন কাস্ট মাইনিং করে না। পৃথিবীর কোনো উদাহরণ দেওয়া যাবে না যেখানে একটি বাংলাদেশের মতো নদীমাতৃক দেশে। সেটি বিশ্বকরা বলেছেন। আমি যেটি আপনার কথায় ফিরে আসি, যে আপনি বলছেন যে সক্ষমতা, নিজস্ব সক্ষমতা অর্জন করা, কোল বাংলা করা এবং আমাদের জন্য সর্বোচ্চ স্বার্থের যে এটি করা, এর কোনো কিছু এই পর্যন্ত করা হয় নাই। এই প্রসঙ্গে আমি একটু ডক্টর হোসেন মনসুরকে শুনি। ডক্টর ইজাজও কিন্তু একই ধরনের কথা বললেন যে 3.5 বছর আমরা শুধু অনেক কথাই বলেছি, আমরা আসলে কাজটা সেই অর্থে কোনো কিছুই করি নাই। 12 বছর আগে আমরা যে অবস্থায় ছিলাম সেই অবস্থায় আছি, এবং কোল বাংলা করার কথা ছিল, সেটা হচ্ছে বহুজাতিক কোম্পানির পক্ষে নীতি প্রণয়ন, বহুজাতিক পক্ষের নীতি প্রণয়ন করেছে, সেটার জন্য চেষ্টা। সেটা ব্যাপার হচ্ছে যে একটু আপনারা বিবেচনা করে দেখবেন, কারণ কোন পদ্ধতি অবলম্বন করা হবে সেটা নির্ভর করে যে কত গভীরতায় ওই কয়লা আছে। যে আমরা শুধু এখানে দেখছি যে ফুলবাড়ি এবং বড়পুকুরিয়া উত্তরাংশই আমরা এখন বলছি যে সেটা মাটির কিছুটা কাছাকাছি আছে, কিন্তু ওই কয়লা স্তরগুলোর উপরে আছে পানি স্তর। সুতরাং এই দুই জায়গাতে উন্মুক্ত পদ্ধতি হতে পারে, অন্য কোথাও না। পেট্রোবাংলা থেকে আমরা মোটামুটি আমরা কনসেনসাসে আসছি যে
দিঘিপাড়া আমাদের যে একটি কয়লা ক্ষেত্র আমাদের লিজ নেওয়া আছে, ওইখানে আমরা ভূগর্ভস্থ পদ্ধতিতে আমরা কয়লা তুলব। অর্থাৎ যে বড়পুকুরিয়া কয়লা খনির আন্ডারেই আমরা তাদের দ্বারাই আমরা দিঘিপাড়া উত্তোলন করার জন্য আমরা অগ্রসর হব, সেটাও ভূগর্ভস্থ পদ্ধতিতে। উত্তরাংশে উন্মুক্ত পদ্ধতি করার জন্য যে বিভিন্নভাবে যেভাবে আমাদের সাজেশন আসছে, সেটা করার জন্য অনেকগুলো স্টাডি দরকার, যে স্টাডিগুলো অলরেডি না, প্লিজ এটা বললেই হবে না, কারণ এটা একটা বড় ধরনের জিনিসের জন্য স্টাডি দরকার। সেই জন্য আমরা কনসালটেন্ট নিয়োগ করেছি এবং বাংলাদেশেরই বিশেষজ্ঞরা ওখানে যে কিভাবে ওয়াটার ম্যানেজমেন্ট করবে সেই বিষয়টা তারা আমাদের কাছে সাবমিট করবে। এটা একটা প্রজেক্ট, সম্ভবত বোধহয় 8 কোটি টাকার একটা প্রজেক্ট দেওয়া হয়েছে এবং সেটা অলরেডি চুক্তি হয়ে গেছে সপ্তাহখানেক আগে। সুতরাং অগ্রসর হচ্ছে না তা না, কিন্তু এই বড় ধরনের কর্মকাণ্ড করতে হলে বড় ধরনের স্টাডিরও দরকার। কারণ এখানে মনে রাখতে হবে, আমি যে বিষয়গুলো আগেও বলছি, যে পরিবেশ, ওখানে মানুষের যে রিহ্যাবিলিটেশন এবং ওয়াটার ম্যানেজমেন্ট, এই বিষয়গুলো মাথায় রেখেই সরকার সিদ্ধান্ত গ্রহণ করবে। সুতরাং হঠাৎ করে কিছু হবে না। আরেকটা জিনিস, যেটা আপনার 6% রয়্যালটির কথা বলছেন, 6% রয়্যালটি, 4% রয়্যালটি, এটা বিষয়টা আসে যদি আমরা বিদেশি কোনো কোম্পানিকে এটা কোনো লিজ দিই। সেটা আসছে এশিয়া এনার্জির বেলায়, সেটা নিয়ে আমি কোনো বক্তব্য করছি না। কিন্তু যে যদি বাংলাদেশের কোনো কোম্পানি, যেমন খনি বাংলা আছে বা বড়পুকুরেই যদি সেটা অন্য আরও অনেকগুলো তারা আলাদা একটা খনি বাংলা বা সকল কয়লা ক্ষেত্র উত্তোলনের জন্য তারা পদক্ষেপ গ্রহণ করে, তারা করতে পারে। এখানে দেশীয় প্রযুক্তিতে দেশীয় লোকজনের মাধ্যমে যদি আমরা করি, এতে রয়্যালটি কি আছে? আমাদের কোম্পানি আমাদের দেশে কয়লা উত্তোলন করবে, এই কয়লা ব্যবহার করার জন্য সাথে সাথে অবকাঠামো। যেমন আমরা এখানে প্রতিদিন আমরা এখন সর্বোচ্চ উৎপাদন করছি প্রায় 3000 থেকে 4000 টন আমরা প্রতিদিন উৎপাদন করছি। গতকাল আমরা 4000 টন উৎপাদন করছি। আমরা পিডিবিকে দেই হলো 2000 মেট্রিক টন এবং ওখানে 250 মেগাওয়াটের পাওয়ার প্ল্যান্ট, 2টা ইউনিট চলে। তো সর্বোচ্চ উৎপাদন 190 মেগাওয়াট করছে, কিন্তু এখানে 2000-এর বেশি আমরা 2000 থেকে 2500 আমরা পিডিবিকে দেই। তাহলে উন্মুক্ত পদ্ধতিতে যদি আমরা যাই, তাহলে সেখানে আমাদের কয়লা প্রায় উৎপাদনের বাৎসরিক 6 থেকে 8 মিলিয়ন টন প্রতি বছর কয়লা উৎপাদন হবে। এই কয়লাগুলো ব্যবহার করার জন্য ঠিক ওই পরিমাণ পাওয়ার প্ল্যান্ট করতে হবে এবং সেই ইনভেস্টমেন্টও এই সাথে সাথে করতে হবে। সুতরাং ইচ্ছা করলেই যে একদিনের ভিতরে তৈরি করবে, এটা কিন্তু নয়। সেলিম ভাই, এই একদিনের ভিতরে বা মানে যে সময়টা পার হয়ে আসছে, সেটা অনেক কম সময় মনে হচ্ছে কিনা, সেটা যদি একটু বলতেন। না, আমার মনে হয় যে একটা বিরাট ভুল করা হয়েছে, যে এই সমস্ত তর্ক বিতর্কের ভেতরে না গিয়ে স্ট্রেইট কতগুলো পদক্ষেপ নেওয়া উচিত ছিল। আমি 1-2 করে বলে দিচ্ছি। 1 নম্বর হলো উন্মুক্ত পদ্ধতি সম্পূর্ণ ভুলে যান, এইটা নিয়ে আর কোনো কথাবার্তা বলা উচিত না। এবং এটা কেবলমাত্র আমি একটা তাত্ত্বিক জায়গা থেকে বলছি তা না, আমি প্র্যাকটিক্যাল জায়গা থেকে বলছি। শহীদের রক্ত এটার সঙ্গে জড়িত। ফুলবাড়িতে যে আন্দোলন হয়েছে, তারপরে বাংলাদেশ রাষ্ট্রের পক্ষ থেকে চুক্তি করা হয়েছে যে উন্মুক্ত পদ্ধতিতে ভবিষ্যতে বাংলাদেশে আর কোথাও কখনো কয়লা উত্তোলন করা হবে না। 2 নম্বর হলো কোল বাংলা অবিলম্বে প্রতিষ্ঠা যদি করা হতো, তাহলে ইতিমধ্যে অনেক কিছু আমরা করে ফেলতে পারতাম। 3 নম্বর হলো ভূগর্ভস্থ পদ্ধতিতে আমরা আপাতত উত্তোলন শুরু করতে পারতাম এবং করে নিয়ে আমাদের জাতীয় প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা কিন্তু উত্তোলনের পরিমাণটা নির্ধারণ করতে পারতাম, যার ফলে অতিরিক্ত উত্তোলন করে আমাদের সেটা বাধ্য হয়ে এক্সপোর্ট করা, কারণ আমি এটা স্টোর করবো কোথায়, সেই জায়গা থেকে আমি কিন্তু এটা পরিকল্পিতভাবে আমি জিনিসগুলো করতে পারতাম। 4 নম্বর হচ্ছে যে আরও নতুন নতুন টেকনোলজি ইভলভ করছে। এখানে বিশেষজ্ঞরা আরেকটু ভালো বলতে পারবে, তা একেবারেই যে আমি জানি না তাও কিন্তু নয়। যেমন গ্যাসিফিকেশন একটা পদ্ধতি সম্পর্কে আমি আমার জানা মতে অস্ট্রেলিয়ায়, রাশিয়ার কয়েকটা জায়গায় ইতিমধ্যে তারা ব্যবহার করেছে। সেটাকে আরও উন্নত করার কতগুলো সুযোগ আছে, যেখানে হাই প্রেশারে উপর থেকে অক্সিজেন পাম্পিং করে ভেতরে কম্বাসন করে ওটাকে গ্যাসিফিকেশন করে বের করে নিয়ে এসে টোটাল কোল সেটাকে কিন্তু আমি এনার্জিতে রূপান্তরিত করার একটা পদ্ধতি গ্রহণ করতে পারি। সেটার ভালো মন্দ নিয়ে কতদিনে সম্ভব হবে না হবে সেটা হয়তো একটা আলোচনার বিষয়বস্তু হতে পারে,
কিন্তু আমি কিন্তু আমার রিজার্ভটাকে আমি অপচয় করছি না, আবার যেটুকু আমার প্রয়োজন সেইটা আমি কিন্তু ভূগর্ভস্থ পদ্ধতির মাধ্যমে উত্তোলন করে আমি ব্যবহার করছি। প্রথম থেকেই যদি এই পদ্ধতি নিত, এবং এই গভর্নমেন্ট কেন নিল না, আমি এই গভর্নমেন্টকে অভিযুক্ত করতে চাই। জি। কারণ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুলবাড়িতে যে তিনি প্রকাশ্যভাবে পাবলিকের কাছে কমিটমেন্ট করেছিলেন যে এই পদ্ধতি আমি আর ব্যবহার করব না, উন্মুক্ত পদ্ধতি ব্যবহার করব না, এবং তিনি এই ওয়াদা দেওয়ার পর সেই ওয়াদা যদি এই গভর্নমেন্ট ভঙ্গ করে, তাহলে আমি এই সরকারকে ওয়াদা ভঙ্গকারী সরকার না বলে আমার আর কোনো উপায় থাকবে না। ডক্টর ইজাজ হোসেন, মুজাহিদুল ইসলাম সেলিম সাহেব যে 4টি কথা বললেন, এই 4টি সম্পর্কে আপনার মতামত শুনবো। যে উন্মুক্ত পদ্ধতি একেবারে বন্ধ করে দেওয়া, কোল বাংলা এখনই প্রতিষ্ঠিত করা, এবং আমাদের প্রয়োজন মাফিক কিছু কিছু কয়লা এখনই উৎপাদন করতে শুরু করা, এবং পরে যখন চাহিদা বাড়বে সেই ব্যবস্থা করা, এবং ওই পরিবেশের বিপর্যয়ের কথা উনি বলেছেন, এর আগে সাকি বলেছেন। সেই বিরতির আগে জানতে চেয়েছিলাম ডক্টর ইজাজের কাছে যে মুজাহিদুল ইসলাম সেলিম সাহেব 4টি একদম স্পেসিফিক কথা বলেছেন, এই সম্পর্কে আপনার মতামত শুনবো। যে ভূগর্ভস্থ পদ্ধতি একদম মানা করে দেয়, এবং আর বাকি আমি উন্মুক্ত পদ্ধতি একদম। হ্যাঁ, আমি কোল বাংলার ব্যাপারে যেটা বলছি, অবশ্যই আমি কমপ্লিটলি এটা সাপোর্ট করি। অবশ্যই আমাদের একটা কোল, এবং আমি বুঝতে পারছি না কেন এই কথাটা বলা হচ্ছে যে এটা বহুজাতিক কোম্পানিকে দেশে আনার একটা প্রচেষ্টা চলছে এখানে। সেটা কোনোভাবেই আমাদের চিন্তা করা উচিত না। আমি মনে করি কোল বাংলা হলে কোল বাংলা নিজেরাই করবে, এবং তাদের যা যা রিসোর্স হায়ার করতে হবে তারা হায়ার করে করবে, কিংবা জয়েন্ট ভেঞ্চারে যাবে। তা আমার মনে হয় ওই ইস্যুটা একটা এখানে বড় ইস্যু না। আন্ডারগ্রাউন্ড মাইনিংয়ে যদি আমরা কোল উঠাতে চাই, সেটার ব্যাপারেও উদ্যোগ নেওয়া যেতে পারতো, এবং সেটাও দেরি হয়েছে। সেটা আগাতে পারতো, আমরা অনেক আগে যেতে পারতাম। আরও কয়েকটা আমাদের আন্ডারগ্রাউন্ড কোল মাইন থাকতে পারতো, এখানে হয়তো এখন আরও 400-500 মেগাওয়াট আমাদের জেনারেশনের দিকে এগিয়ে যেতে পারতাম। ওপেন পিট মাইনিং আর ওপেন কাস্ট মাইনিং এর সম্বন্ধে যেসব বিতর্ক হয়েছে, সেই বিতর্ক অবসানের জন্য কিন্তু অ্যাকচুয়ালি সরকার এই কমিটিটা করেছে। কেন সরকার এই কমিটিটা করেছে, এটাই তো প্রশ্ন। এই সব অবসান করার জন্যই তো এটাকে একটা বিশেষজ্ঞ কমিটি বলা হয়েছে। এখন এরা একটা রিপোর্ট দেবে, তখন হয়তো আরেকটা টকশো করা যাবে, আরেকটা ডিসকাশন করা যাবে তারা কি বলেছে। তো তারা যেটা বলেছে সেটা যদি এখন ওনারা না মানেন, তাহলে তো এটা অবশ্যই ওনাদের এটার ভিউটা পলিটিক্যাল হয়ে গেল। কারণ ওটার মধ্যে আমি নাই, সেই কারণেই কিন্তু একটা বিরাট কারণে আমি নাই। কারণ আমি যদি ওপেনলি বলি যে আমার অনেক জিনিস এটা সাপোর্ট করি, আমি ওইটাতে থাকলে তাহলে একটা সন্দেহ চলে আসে। তাহলে ওই বিশেষজ্ঞ কমিটি ওনারা মানবেন কি মানবেন না, তাহলে আমরা কয়েকদিন পরে রিপোর্ট পাবো, তখন আমরা দেখব। আমার কথা হচ্ছে, আমি ওনাদের সাথে একমত একটা বিষয়, যে ইয়েস, এখানে যেসব এনভায়রনমেন্টাল জিনিসপত্র আছে। একটা সেকেন্ড, বিশেষজ্ঞ কমিটি মোটামুটি ভাবে আমি অনেকের সঙ্গে কথা বলেছি যারা এই কমিটিতে আছেন, তাদের অনেকেই বলেছেন যে বড়পুকুরিয়াতে খানিকটা আর ফুলবাড়িতে বেশ খানিকটা তারা উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনন করতে চান। বিশেষজ্ঞ কমিটি কি নতুন হলো? পাটোয়ারি কমিশন কি বিশেষজ্ঞ কমিটি ছিল? তার মানে আপনার এটা মানছেন না, মানে যেটা পাটোয়ারি কমিটির যে রিপোর্ট, জি, সেইটা যারা অমান্য করে নতুন কমিটি করলো, তারা কি পলিটিক্যাল পজিশন নিল না? আর যারা এই কমিটির রিপোর্ট অমান্য করবে তারা পলিটিক্যাল পজিশন নিচ্ছে। ডক্টর ইজাজ, এটা পরিষ্কার যে এটা ওনারা মানছেন কোনো যুক্তির কথা হলো না। সেটা তো পাটোয়ারি কমিটি যারা আমার সাথে কিছু না, এটা সরকারের সাথে ওনাদের, পাটোয়ারি কমিটি এটা সরকারি করেছে। পাটোয়ারি কমিটির রিপোর্ট যারা রিজেক্ট করলো, তারা এটা পলিটিক্যাল কারণে করেছে, এই অভিযোগ কি সত্য না? আমি বলছি যে এটার যে এনভায়রনমেন্টাল যেসব জিনিস আছে, ওইটার ব্যাপারে আমি যেটা মনে করি যে ওইখানে সবাইকে স্যাটিসফাই করার মতো যে একটা প্রতিবেদন, একটা ইনভেস্টিগেশন, এটা এখনো আমরা পাই নাই। এখনো আমরা যেসব কমিটিগুলো দেখছি, এই কমিটিগুলোর মধ্যে যেরকম ওনারা স্বচ্ছতার ব্যাপার করছে, এইসব প্রশ্ন করেছে, কে কি আছে না আছে, সেই সব কারণ চলে আসছে। তাহলে ওনারা যেসব কথাগুলো বলছে, এই যে ক্লিয়ার, আমিও কতগুলো কথা বললাম যেটা ডক্টর হোসেন মনসুর চ্যালেঞ্জ করলেন করে, সবগুলাই খুবই সাইন্টিফিক্যালি এগুলাকে অ্যানালিসিস করে দেখা হচ্ছে। এটা কিন্তু করে ফেলা যেত এই 3 বছরে। তাহলে আমিও বলছি না যে ওখানে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনন করলে কোনো রকমের এনভায়রনমেন্টাল হবে না। আমি বলছি অবশ্যই হবে, বা সেটা আমরা অ্যাকসেপ্ট করা উচিত, বিকজ আমাদের জ্বালানি নিরাপত্তা সাংঘাতিক রকমের বিঘ্নিত হবে আমরা যদি ওই কয়লাটা না পাই। ওই রিস্কটা ধরেই আমি দুইটাই রিস্ক। আমি বলতে যাচ্ছি, পদ্মা সেতু সম্পর্কে যে পজিশনটা সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে, যে ইনভেস্টিগেশন চলতে থাকুক, কিন্তু অর্থায়ন তোমরা বন্ধ করো না, তাহলে পরে ভূগর্ভস্থ পদ্ধতিতে কয়লা উত্তোলন চলতে থাকুক। ইতিমধ্যে গবেষণা
এবং প্রতিবেদন এবং সেলিম- বিশেষজ্ঞদের সেলিম ভাই, মতামত ভূগর্ভস্থ এগুলো চলতে পদ্ধতিতে থাকুক। যদি আপনি কয়লা অসুবিধা তুলতে নেই। শুরু করেন, তারপরে যদি আবার আপনি ওপেন পিট মাইনিং আপনার যাইতে হয় পরে, এটাতে একটা টাকার ইনভলভমেন্টের একটা তাহলে ব্যাপার পরে আছে আপনি এটা। যে অরিজিনাল প্রশ্ন করলেন জি। যে আমাকে 12 বছর কেন অপেক্ষা করে থাকতে হলো, এবং আরো তাহলে 17 পরে বছর- এটা অবধারিত ভাবে আমরা এই জায়গায় চলে যাচ্ছি। আরো 17 বছর যে অপেক্ষা করে থাকতে হবে না, সেটা কি মানে আমরা বলতে পারি? এই বিষয়ে প্রথমত যেটা একটু আগে সেলিম ভাই বললেন, 15 বছর আসলে ওপেন পিট মাইনিং কিংবা ওপেন কাস্ট মাইনিংটা আসলে এই পদ্ধতি হিসেবে এটাকে আমাদের দেশে বাতিল করা দরকার। আচ্ছা, বিএইচপি মানে ব্রোকেন হিলস মানে প্রপার্টিজ যারা প্রথমে এই কাজটা পেয়েছিল, তারা তো 1998 সালে বলে গিয়েছে যে এটা সম্ভব না। তারা হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় প্রতিষ্ঠান কয়লা কোম্পানি, যে এখানে বাংলাদেশে যে ডেপথে এটা আছে, এখানে ওপেন কাস্ট মাইনিং সম্ভব না। পৃথিবীর কোথাও এই পরিমাণ পানির লেয়ার এবং নদী আছে এরকম দেশে ওদের কোথাও একটা risk। আপনি এটা তো কোনো ওদের risk। না, আমি বলছি যে কোথাও একটা আপনারা দৃষ্টান্ত দেখাতে পারছেন না। নদী, জমি, বসতি, মানে ঐতিহ্য, জনপদ সমস্ত কিছু আপনি করে আপনি ওপেন পিট মাইনিং করবেন, একটা ধ্বংসযজ্ঞ চালাবেন, এবং সেটা যে জনগণ মানে না ইতিমধ্যে সংগ্রাম দিয়ে প্রমাণিত। আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন যে তার আগে অবস্থা আমি দুটো দৃষ্টি বলি মনে যে হয় প্রধানমন্ত্রী তৎকালে চুক্তি করেছেন তার পক্ষ থেকে, বিরোধী দলীয় নেত্রী বলে এসছেন, হুঙ্কার দিয়ে এসছেন যে এটা না মানলে দেশে ভয়াবহ পরিণতি হবে। তার মানে জাতীয় একটা কনসেনসাস তৈরি হয়ে গেছে, ওপেন কাস্ট মাইনিং হবে না বা কয়লা না তোলার পক্ষে না, এটা কয়লা না তোলার পক্ষে না। জাতীয় কমিটি থেকে আমরা সবসময় বলেছি যে এই ওপেন কাস্ট মাইনিং বাংলাদেশের জন্য প্রযোজ্য না। তাহলে আমাদের জন্য যেটা দরকার সেটা হচ্ছে এখানে আমাদের কোল এখানে বাংলা করা। এখানে ডক্টর হোসেন মনসুর বসে আছেন, এখানে ডক্টর ইজাজ হোসেন বসে আছেন, মানে তারা কিন্তু মনে করেন যে ওপেন কাস্ট মাইনিং হওয়া সম্ভব কি সম্ভব না। আমার সেটি মনে হয় একটু- না ডক্টর হোসেন মনসুর ওপেন কাস্ট মাইনিং সম্ভব এটা বলেছেন। না না, কারণ এটা কিন্তু উনি কিন্তু আমি বারবার কিন্তু বলেছেন যে এখন open বারবার cast- যে এটা যেমন রাজনৈতিক সিদ্ধান্ত, হ্যাঁ কারণ এখানে জনগণের সেন্টিমেন্ট আছে। স্যার, সেন্টিমেন্ট বাদ দেন, আপনি ডক্টর না না, অবশ্যই আপনি sentiment। আপনি ভূতত্ত্বের একজন এটা তো ভূতত্ত্বের একজন না না, বিশেষজ্ঞ, আপনি কি মনে করেন আপনি যে তো- না, জোনাস সাকিব না, সাথে আপনি না, একমত এটা যে তো- আপনি না উন্মুক্ত না, পদ্ধতি সেটা পুরো তো- বাতিল করতে সেটা চান? অনেক ডিপেন্ড করে যে যেখানে লক্ষ লক্ষ লোক বাস করে, তাদের জীবনযাত্রা আছে। উন্মুক্ত পদ্ধতি কি বাতিল আমি করা উচিত প্লিজ আপনি বাংলাদেশে? শোনেন, তারপরে বলেন। সেখানে জনপ্রতিনিধি আছে, সেখানে একটা পরিবেশের ব্যাপার আছে, রোগ জীবাণু ছড়ানোর ব্যাপার আছে। এই ব্যাপারগুলো পর্যালোচনা করে সরকার সিদ্ধান্ত নেয়, রাজনৈতিক সিদ্ধান্ত। কিন্তু এখানে তোলা যাবে কিনা, তুলতে গেলে কি কি ধরনের সমস্যা হবে, এই সমস্যাগুলো কিভাবে সমাধান করা হবে, এটা স্টাডি করার জন্য অলরেডি আমরা কনসালটেন্ট নিয়োগ করেছি। পাটোয়ারি কমিটির রিপোর্ট একসেপ্ট করা হলো না কেন, নতুন কমিটি করা, সেটা সরকার বুঝে, সেটার উত্তর আমি দিতে চাই না। এখানে বারবার বলা হচ্ছে বিএসপি এশিয়া এনার্জি, আমরা তো সেটা বলছি না। আমরা বলছি যে আমাদের বিশেষজ্ঞ কয়লা তুলবে এবং বড়পুকুরিয়া যে কোম্পানি আছে তাদের কয়লা তোলার অভিজ্ঞতা আছে, এটা একটা লাভজনক প্রতিষ্ঠানে তো পরিণত হয়েছে। আমাদের সকল ঋণ আমরা দিয়ে পরিশোধ করে এখন পুরোপুরি আমরা নিজের পায়ে দাঁড়িয়ে গেছি সেখানে। তাদের মাধ্যমে আর একটা আন্ডারগ্রাউন্ড মাইন করার জন্য পেট্রোবাংলা নীতিগতভাবে অগ্রসর হচ্ছে, এবং তার জন্য যা কিছু করার দরকার সেটা পেট্রোবাংলা করতেছে। এটার জন্য হঠাৎ করে কিছু হবে না, অপেক্ষা করতে হবে। অ্যাট দি সেম টাইম যেটা আমরা শীঘ্রই টপ কেবিং মেথডে যাব। এখন যা কয়লা তুলছি তার বেশি, আমরা 1.5 গুণ বেশি আমরা কয়লা উৎপাদন করব। এই কয়লা ব্যবহার করার জন্য, শুধু ইটখোলা পোড়ানোর জন্য না, সেই কয়লা আমাদের জ্বালানি নিরাপত্তার জন্য ব্যবহার করার জন্য ঠিক সেভাবে বৈদ্যুতিক এক্স্যাক্টলি, প্লান্ট করতে হবে। অর্থাৎ আপনারা উদ্যোগ নেবেন কয়লা তোলার আন্ডারগ্রাউন্ড পদ্ধতিতে, কয়লা আরো বাড়বে, আমাদের আরো বিদ্যুতের প্লান্ট করা দরকার, কয়লার ব্যবহার নিশ্চিত করা দরকার, এবং সেখানে বাজেট বাড়ানো দরকার, সক্ষমতা বাড়ানো, এগুলি তো আমরা চাচ্ছি। না না, এই দরকারগুলি গত 15 বছর ধরে আমরা শুনে আসছি। বড়পুকুরিয়ায় কেন এক্সপেরিমেন্টাল এই দরকারগুলি কিন্তু গত 15 বছর ধরে আমরা শুনে আসতেছি, এবং এই আমরা বলে বিতর্কগুলি আসছি, দাবি করে এই আসছি, বিতর্কগুলি সরকার করছে না। জি মাননীয় কারণ সঞ্চালক, আমি সরকারের- একটা কথা আপনি জিজ্ঞেস করি, জি আনথট পরিকল্পনা যে সে এনার্জি নিয়েছিল, আপনি সমর্থন করেন? না না, আমি কোনো কিছু সমর্থন করি না, আমি কোনো কিছুর বিরোধিতা করি না। এখানে আমি কয়লা শুধু জানতে ব্যবহারের চাই, কোনো ধরনের কোনো ব্যবস্থা না করে তারা শুধু এক্সপোর্ট ওরিয়েন্টেড একটা মাইন্ড করতে যাচ্ছিল, আপনি সমর্থন করেন? না, সেই জন্য যে কয়লা কিন্তু আমি 15 বছর ধরে কয়লা ব্যবহার করা যাচ্ছে না সেটাকেও সমর্থন করি না। না, আমরা অগ্রসর হচ্ছি, আমরা তো বসে নাই, সরকারি নীতির আমরা তো বসে নাই, আমরা তো অগ্রসর হচ্ছি। না না, সেটা ব্যর্থতা যে- জনাব মুজাহিদুল ইসলাম সেলিম বলছিলেন যে আমরা এই মুহূর্তে বা এখন থেকে পরিকল্পনাটা গ্রহণ করলে তো 1 বছর পর থেকে এটা ফল পাইতে শুরু করব। আপনারা ওইভাবে সক্ষমতাটা আছে কিনা সেটা এটাই দেখেন, তো এবং পেট্রোবাংলাকে ভূগর্ভস্থ বললেন পদ্ধতিতে না, তুলেন। পেট্রোবাংলার শুধু 2টা কয়লা ক্ষেত্র আমাদের হাতে,
একটা হলো বড় পুকুরিয়া, আর একটা লিজ নেওয়া আছে দিঘিপাড়া। এর বাইরে যদি কিছু করতে হয় সেটা সরকার সিদ্ধান্ত আসতে হবে, এবং এর বাইরে করা প্রয়োজন এই মুহূর্তে আছে কিনা সেটা দেখতে হবে, যে কয়লা আমি তুলে সেটা ব্যবহার করতে পারবো কিনা সেই ব্যবহার করার সেই উদ্যোগ পরিকল্পনার নিতে সাথে হবে। সাথে নিতে হবে। আপনি শুধু কয়লা তুলবেন কেন, সেটা এটা বলেন যে কয়লা তুলবে সাথে সাথে পাওয়ার প্ল্যান্ট তৈরি করো। ইন্ডিয়াতে যেমন যারা কয়লা তোলে তারা বিদ্যুৎ উৎপাদন করে। আমাদের তো দুইটা, এখানে একটা বোর্ড আছে, একটা কর্পোরেশন আছে, সাথে সাথে না, সেই প্যারালাল উদ্যোগটা- সেই উদ্যোগটা কে নিবে স্যার? আপনারাই তো নিবেন। আমরা নিয়েও বলতেছি তো, সবসময় বলতেছি। কিন্তু এটা সবসময় আমাদের না, পক্ষ সেই থেকে- উদ্যোগটা উনি গ্রহণ বলছেন না যে করে পেট্রো বাংলায় এই উদ্যোগ নিচ্ছে, হ্যাঁ। কিন্তু পেট্রো বাংলার কাছে তো সব ক্ষেত্রগুলো নেই। দুইটা ক্ষেত্র আছে। সুতরাং সরকারের কাছে আমাদের বক্তব্য এটাই হবে যে ফলো দ্য পাথ অফ পেট্রো বাংলা। পেট্রো বাংলা যে পরিস্থিতিতে, তোমরা কেন সেইভাবে করছো না? ডক্টর হোসেন মনসুর অবশ্য সরাসরি বলেননি, তিনি বলেছেন যে এটা নিয়ে অনেক গবেষণা করা হচ্ছে, অনেক পর্যালোচনা করা হচ্ছে, অনেক পাঠ করা হচ্ছে, যে আসলে এটা আমাদের জন্য ক্ষতিকর না লাভজনক সেটা দেখাবো, উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের কথা বলছি। ডক্টর ইজাজ, আপনি কি মনে করেন উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনন আমাদের সম্পূর্ণ নিষিদ্ধ করা উচিত কিনা, সেটা যদি আমরা এক কথায় জানতে চাই? না, সম্পূর্ণ নিষিদ্ধ করার তো প্রশ্ন আমার মনে হয় কেউই বাংলাদেশে সাপোর্ট করবে উনি না। তো না, এখনই- এটা উনি এখন যে ইয়ে দিয়েছে সেটাকে আমি মনে করি যে এটা যদি একটা রেফারেন্ডামে দেওয়া হয় এটা সাপোর্টেড হবে না। এটা রেফারেন্ডামে দেওয়ার বিষয় কি প্রফেসর ইজাজ? হ্যাঁ, অনেক জিনিস রেফারেন্ডামে দেওয়ার বিষয়। না, উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনন করা হবে কি হবে না সেটা আমাদের অবশ্যই। অর্থনৈতিক এবং রেফারেন্ডাম প্রযুক্তিগত বলতে সিদ্ধান্ত। তাদের অর্থনৈতিক এবং প্রযুক্তিগত আপনার সিদ্ধান্ত না। নোয়াখালী লোক এবং যদি বলে ওখানে কয়লা খনি, সাধারণ আপনি লোকরাও যদি সাধারণ লোকরা খালি উন্মুক্ত পদ্ধতির কথা বলেন না। তারপর ওখানে জনগণ কি বলে ওখানে একটা সেটা জনগণ ওখানে একটা issue ফুলবাড়িতে হয়ে গেছে। সেটা বলবে। আমরা কোনো জিনিসই বাদ দিতে পারবো না, কারণ এগুলো এখন প্রযুক্তি থেকে চলে আসছে এবং অর্থ সামাজিক যেসব জিনিসপত্র বিবেচনা করলে এগুলো চলে আসে। এখন উনি যেটা বললেন যে এটা আমাদের দেশে এটা প্রযোজ্য না, কিন্তু উনি যেই যতগুলা কথা বললেন ওটার মধ্যে সবগুলোর মধ্যে কিন্তু মানে ইয়ে নাই, যে মানে দে আর নট কমপ্লিটলি সাইন্টিফিক। উনি যেই কথাগুলো বললেন যে আমাদের এখানে, হ্যাঁ, আমাদের যে কোনো প্রজেক্ট বাংলাদেশে করতে গেলে, ইভেন রেল লাইন দিতে গেলেও আমাদেরকে জনবসতি, ঘন জনবসতি তাদের সরাতে হবে। সেটা আমি বড় ইস্যু ধরছি না, কারণ আমাদেরকে দ্যাট ইজ দ্য রিয়ালিটি ইন বাংলাদেশ, যে আমাদের সবসময় লোক থাকবে ওখানে যদি ইভেন আন্ডারগ্রাউন্ড মাইনিং করলেও ওই জায়গাটা ধ্বংস হয়ে যায়, ওই জায়গাটা সাবসিডেন্স হয়, ওখানে Sand filling ক্ষতি হবে। এনভায়রনমেন্টাল যে পানির কথা যে ইস্যুটা আছে সেই ব্যাপারটা আমিও তো বলছি যে সেই ব্যাপারটা খুব ভালো করে বিবেচনা করে দেখা উচিত, এবং বিবেচনা করে দেখায় যদি এটা কারেক্ট হয় তাহলে আমাদেরকে এই পদ্ধতিতে যাওয়া উচিত। অবশ্যই অ্যাডিকুয়েট কম্পেনসেশন দিতে হবে, এবং আমি একটু জনগণ ওখানে যেদিন রাজি হবে, বিনয়ের সাথে একটু argue যেদিন রাজি হবে সেই দিনই সেটা করতে লাগবে। আমি একটু প্রশ্নটি করি, আপনি প্রশ্নটি জবাব দেন, যে যদি দেখা যায় যে কোনো বিশেষজ্ঞ কমিটি এরকম বলছে যে ওখানে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনি করলে এটা আমাদের জন্য অর্থনৈতিকভাবে লাভজনক হবে, তাহলে আপনার ব্যাপারটা মেনে নেবেন কিনা? আমরা বারবার সমস্ত বিশেষজ্ঞরাই, স্বাধীন জনগণের পক্ষের বিশেষজ্ঞরা বারবার দেখিয়েছেন, তার মানে এমনকি ডক্টর ইজাজ হোসেন জনগণের বিপক্ষের বিশেষজ্ঞ, কস্ট বেনিফিট। ডক্টর ইজাজ হোসেন জনগণের বিপক্ষের বিশেষজ্ঞ। একটু আগে উনি বললেন যে উনি আমার কথা সায়েন্টিফিক না। আমি মনে করি যে সায়েন্স ও ইডিওলজি ফ্রি না, অর্থাৎ সায়েন্সটা যেভাবে কে দেখছে, কিভাবে দেখছে, তিনি যে আদর্শ ধারণ করেন তার উপর সায়েন্সের ব্যবহার অনেক ক্ষেত্রে নির্ভর করে। একই সায়েন্স দিয়ে আপনি পারমাণবিক বোমা বানাতে পারেন, একই সায়েন্স দিয়ে আপনি জনগণের কল্যাণ করতে তার মানে পারেন। যারা বলছেন যে আপনি- উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনন করা যেতে পারে তারা জনগণের পক্ষের লোক নন। আমরা মনে করি যে জনগণের পক্ষের লোক নন। কেননা এই কারণে যে জনগণের পক্ষে অলরেডি দেখানো হয়েছে যে জনগণের কস্ট বেনিফিট অ্যানালিসিস জনগণের- করে, আমি একটু কথাটা শেষ করি, জি। কস্ট বেনিফিট অ্যানালিসিস করে দেখানো হয়েছে যে উন্মুক্ত পদ্ধতিতে আমাদের যে লাভ দেখানো হয়েছিল এশিয়া এনার্জি, সেটা আমাদের জন্য অলরেডি সাধারণ কস্ট বেনিফিট। আমাদের সময় খুব কম, আমি- অলরেডি অ্যানালাইসিস না, না, দেয়ার, আমি- তাহলে আপনারা এটা নিচ্ছেন না কেন? আমি একটা জনগণের কথা বলি, পক্ষের please, অ্যানালাইসিস শোনেন। চলে আসছে। আমি জিনিসটা বলি যে এলাকা নিয়ে উন্মুক্ত পদ্ধতি হবে সে এলাকার তো এফেক্টেড এলাকা। যেমন আমি একটা উদাহরণ হিসেবে বলি, বড়পুকুরিয়া কয়লা খনি করার সময় সেই সময় যারা পরিকল্পনা গ্রহণ করেছিলেন ওখানে পুনর্বাসন বা ওখানে কম্পেনসেশন কোনো ব্যাপার ছিল না। মহাজোট সরকার ক্ষমতা আসার পরে জমির দাম প্রায় 3 গুণ দেওয়া হয়েছে, গাছপালার দাম দেওয়া হয়েছে, বাড়িঘরের দাম দেওয়া হয়েছে, তারপরে তারা ওখান থেকে সরে নেই। ওখানে যারা ভূমিহীন যারা ছিল তাদের জন্য 30 একর জায়গা নেওয়া হয়েছে, সেখানে ওয়েল প্ল্যান্ট একটা মানে টাউনশিপ গড়ার জন্য করা হয়েছে। হয়তো ইনশাআল্লাহ সরকারের মাথায় আছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা যে সেখানে তাদের বাড়িঘরও করে দিবে, কিন্তু তারা এখনো ছাড়ে নেই। ওইখানে সাবসিডেন্স হচ্ছে, সেখানে একজন এসে বললো যে আমার পুকুরের মাছের অসুবিধা হচ্ছে, এটা না প্লিজ শোনেন, আমাকে কম্পেনসেশন দেওয়া হবে না কেন? বলছে আরো গভীর হচ্ছে, তোমার মাছের তো
ভালোই সুবিধা, মাছ চাষ করতে পারবা। বলছে না মাছের চাপাচাপি হচ্ছে। এই যে কম্পেনসেশন নেওয়ার ব্যাপার, যে এলাকায় খনি হবে শুধু সেই এলাকায় কম্পেনসেশনের জন্য বসে থাকবে না, আরো বিস্তৃত এলাকা জুড়ে তারা বলবে আমাদের ক্ষতিপূরণ দাও। এই পুরা এলাকার জনগণের একটা সেন্টিমেন্ট, সেটা সরকার মাথায় নিয়ে সিদ্ধান্ত দিবে। জোনায়েদ সাকিব বলছেন যে সেই সেন্টিমেন্ট, সেই অ্যানালাইসিস অলরেডি ডান, আপনারা সেটা নিচ্ছেন না কেন? না না, সেটা ডান করা হয় নাই। কারণ ডান করা হতো যদি তাদের ঠিক সেইভাবে জরিপ করা হতো। এখনো ডান হয়নি, কিন্তু সেটা পরের ব্যাপার। আমরা যেটা করছি সেটা হলো যে আমরা আরেকটা আন্ডারগ্রাউন্ড মাইন করার জন্য আমরা অগ্রসর হচ্ছি দিঘিপাড়া, এবং সেটা যে যতই বলুক এটা ইনশাল্লাহ এ কর্মকাণ্ড চলতেই থাকবে সামনের একটু দিকে যুক্ত করে ওনার অগ্রসর সাথে হবে। যে আন্ডারগ্রাউন্ড মাইন পদ্ধতিতে যাতে ল্যান্ডস্লাইড, ভূমিধস না হয় তার ব্যবস্থা নেওয়া দরকার, কিন্তু যেখানে এরকম একটা পদ্ধতি নেওয়া দরকার সেখানে ওপেন কাস্ট মাইনিং এর জন্য আবারও প্রস্তাব করে ট্রায়াল বেসিসে করার জন্য পাবলিকের ট্যাক্সের পয়সা খরচ করে কেন এই পথে যাওয়া হবে? আমরা এটা আজকে এই আমরা শেষ প্রশ্ন কথাটা করতে যেন চাই। মুজাহিদুল ইসলাম সেলিমের কাছে শুনবো যে আবারও আমরা 30 সেকেন্ড আছে, যে আমরা আবারও তাহলে এই রিপোর্টটাতে আমরা কোথায় যাব যদি সেটাতে বলা হয় যে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনন করাটাই আমাদের জন্য ভালো হবে বড় ফুলবাড়িতে? না, আমার মূল্যায়ন হচ্ছে যে সহজ সরল চিন্তা, কমন সেন্সে যেই পদ্ধতিতে অগ্রসর হওয়া উচিত সেটা সম্পূর্ণভাবে ভণ্ডুল হয়ে যাচ্ছে কতগুলো বিদেশি বহুজাতিক সংস্থার স্বার্থ রক্ষা করার কারণে। ওর জন্য বারবার প্রমাণিত হওয়ার পরেও উন্মুক্ত পদ্ধতির বিষয়টাকে সামনে এনে যেটা আমার পক্ষে এখনই আনকন্ট্রোভার্সিয়ালি আমি অ্যাডপ্ট করতে পারি সেইটাকে বন্ধ করে রাখা উচিত। আজকের আলোচনায় আসার জন্য আপনাদের চারজনকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে আগামীকাল এই সময়। শুভরাত্রি।